নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে মার্কিন হুমকির জবাব দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান বলেছেন, এখন আমরা দুপক্ষকে চিনি, তাই আমেরিকা যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর, এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মুসলিম নারীদের একটা বিশেষ পোশাকই হিজাব, একই সাথে এটা ইসলামী সংস্কৃতি এবং সভ্যতারও প্রতীক। আজ সেই হিজাব দিবস, বিশ্ব হিজাব দিবস। নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন ও রমনা থানার আলাদা 9টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বাংলাদেশের আদালত। দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমার কাছে আমেরিকার একটা F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের জেরে ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। অন্যদিকে আমেরিকার জাহাজে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার দ্বিতীয় মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে হতাশ মধ্যবিত্ত। পরোক্ষ বা প্রত্যক্ষ করের ক্ষেত্রে বড় কোনো ছাড় নেই। জ্ঞানবাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ, যোগী প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে মনিটর করবে এবার সিআরপিএফ, এমনটাই জানালো ভারতের জাতীয় নির্বাচন কমিশন। বুধবার রাতে হেমন্ত সোরেনের ইস্তফার পরে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনপত্র নিয়ে সরকার গড়ার দাবি জানালেও বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত চম্পই সোরেনকে সরকার গড়ার আমন্ত্রণ জানাননি রাজ্যপাল। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। একটা কথা বলি, গলা খুব বসে গেছে সর্দি কাশির জন্যে, সেই জন্যে একটু স্বরের পরিবর্তন মনে হচ্ছে, একটু মানিয়ে নেবেন দর্শক বন্ধুরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ যে কোনো হুমকির কঠোর জবাব দেবে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর গাজা আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন এই হুঁশিয়ারি দিয়েছেন জেনারেল সালামি। তিনি গতকাল বুধবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, কখনো কখনো শত্রুরা হুমকি দেয়, আমরা ইদানিং মার্কিন কর্মকর্তাদের বাগাড়ম্বর শুনতে পাচ্ছি, যারা আবার ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্ডানের একটা মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় 3জন মার্কিন সেনা নিহত এবং অপর 40 জনের বেশি সেনা আহত হয়েছেন। ওই হামলার জন্য বাইডেন ইরানকে দায়ী করেন। আইআরজিসির প্রধান কমান্ডার বলেছেন, আমি আমেরিকানদের বলতে চাই যে তোমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখেছো এবং আমরা পরস্পরকে ভালোভাবেই চিনি। আমরা কোনো হুমকির জবাব না দিয়ে ছাড়ি না। এর আগে মঙ্গলবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছিল, ইরানের মৌলিক নীতি হচ্ছে, যে কোনো পক্ষ যদি ইরানের ভূমিতে কিংবা বিদেশে ইরানি স্বার্থ এবং নাগরিকদের ওপর হামলা চালায়, তাহলে তেহরান তার সমুচিত জবাব দেবে। এই নীতি সব সময় সবার ক্ষেত্রেই প্রযোজ্য। মুসলিম নারীদের একটা বিশেষ পোশাক হিজাব, একই সাথে এটা ইসলামী সংস্কৃতি এবং সভ্যতারও প্রতীক। আজ বিশ্ব হিজাব দিবস। মুসলিম নারীদের একটা বিশেষ পোশাক হিজাব, একই সাথে এটা ইসলামী সংস্কৃতি ও সভ্যতারও প্রতীক। ধর্মীয় অনুশাসন মেনে নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার মাধ্যম হিসাবে মুসলিম বিশ্বে এই পোশাকটার রয়েছে বিশেষ পরিচিতি। সেকুলারিজম প্রসার পাওয়া সত্ত্বেও বিশ্বজুড়ে হিজাব পরিহিতা নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। রুচির সাথে মানানসই অথচ মার্জিত ও শালীন পোশাক হিসাবে পরিচিতি পাওয়া হিজাবের প্রতি রয়েছে নারীদের ব্যাপক সমর্থন এবং আকর্ষণ। পাশাপাশি হিজাব নিয়ে নানা সময় ভয় ভীতিও ছড়িয়ে থাকেন কেউ কেউ। সেই ভীতির বিরুদ্ধেই সংহতি জানাতে এবং
হিজাবের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি করতে প্রতি বছর 1 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব হিজাব দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের 150টার বেশি দেশে সেই বিশ্ব হিজাব দিবস উদযাপিত হচ্ছে। বিভিন্ন ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের নারীরা দিবসটা উদযাপনে অংশ নিয়েছেন। এবছর বিশ্ব হিজাব দিবসের 12তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটার এবারের প্রতিপাদ্য ভেইলেড ইন স্ট্রেংথ, অর্থাৎ শক্তিতে আবৃত। দিবসটা উদযাপনকারী সংস্থা ওয়ার্ল্ড হিজাব ডে জানিয়েছে, হিজাব দিবসের লক্ষ্যের মধ্যে রয়েছে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা এবং সংহতি বৃদ্ধির মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় অনুশীলন সম্পর্কে ধারণা তৈরি করা, পোশাক এবং অভিব্যক্তি সম্পর্কিত ব্যক্তিগত পছন্দের বৈচিত্র্য সম্পর্কে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা এবং সচেতনতা প্রচার করতে দিবসটা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন এবং রমনা থানার আলাদা 9টা মামলায় গ্রেফতার দেখিয়েছে বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখায়। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এই তথ্য জানিয়েছেন। এদিন কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার 5টা মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার 4টে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এইসব মামলায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার সমুদ্র সীমার কাছে আমেরিকার একটা F-16 জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সামরিক বাহিনী এই খবর নিশ্চিত করেছে। 1 বছরের কম সময়ের মধ্যে এই অঞ্চলে 3টে মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত হলো। গতকাল বুধবার সকালের দিকে দক্ষিণ কোরিয়ার গুনসান উপকূলে F-16 বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে, তবে বিমান থেকে পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। যেখানে বিমানটা বিধ্বস্ত হয়েছে তার কাছাকাছি এলাকায় আমেরিকার কুনসান বিমান ঘাঁটি অবস্থিত। বিমানটা কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা কর্নেল ম্যাথু সি গায়েটকে জানিয়েছেন, এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত শেষে তথ্য দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, এখন আমরা অনুসন্ধান এবং বিমানটা উদ্ধারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকর্মীরা যে সহযোগিতা করছেন তার বিশেষ প্রশংসা করেছেন তিনি। গাজা ইসরায়েল যুদ্ধের জেরে ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের ওপর নতুন করে এই হামলা চালালো। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চলীয় সাদা এবং হুদাইদা প্রদেশে গতকাল সন্ধ্যায় এবং আজ খুব ভোরে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ বিমান থেকে এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বাহরাইনের বিমান ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধ বিমান উড়ে এসে ইয়েমেনের ওপর হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধ বিমান ইয়েমেনের একটা ড্রোন কন্ট্রোল স্টেশনে হামলা করেছে। এছাড়া তাদের হামলায় কয়েকটা ড্রোন ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনী বলছে তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সেখান থেকে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এডেন উপসাগরে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল বুধবার তারা বলেছে মার্কিন যুদ্ধজাহাজ গ্রেভলিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর এই হামলা চালানো হয়েছে। হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বাণিজ্যিক জাহাজ KY-কে লক্ষ্য করে কয়েকটা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী KY জাহাজটা পরিচালনা করে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ওসিওনিক সার্ভিসেস। গত শনিবার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল ট্যাঙ্কার মার্লিন লুয়ান্ডাও এই প্রতিষ্ঠানের। যুক্তরাজ্যের নৌ বিষয়ক নিরাপত্তা সংস্থা আমব্রে বুধবার বলেছে একটা বাণিজ্যিক জাহাজ বিস্ফোরণ হওয়ার খবর তাদের কাছে এসেছে। এডেন উপসাগরে 69 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে যাওয়ার সময় জাহাজটাতে ক্ষেপণাস্ত্র হামলা হয়, তবে ওই জাহাজটার নাম KY কিনা তা জানায়নি সংস্থাটা।
বৃহস্পতিবার দ্বিতীয় মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে হতাশ মধ্যবিত্ত। পরোক্ষ বা প্রত্যক্ষ করের ক্ষেত্রে বড় কোনো ছাড় নেই। নতুন সংসদ ভবনে অর্থমন্ত্রী হিসাবে ষষ্ঠবারের জন্য বাজেট ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। যদিও এবারের এই বাজেটে কিছুটা হলেও হতাশ মধ্যবিত্ত, কারণ অর্থমন্ত্রী বাজেটে পরোক্ষ বা প্রত্যক্ষ করের ক্ষেত্রে বড় কোনো ছাড় দেননি করদাতাদের। আপাতত কর কাঠামো অপরিবর্তিত থাকছে, যদিও এর ব্যাখ্যাও দিয়েছেন নির্মলা সীতারামন। তার বক্তব্য, ভোটের বছর বলেই এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত ঘোষণা করলাম না। আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বাড়ানো হলো। কর ছাড়াও এদিন বাজেটে আরও একাধিক ঘোষণা করা হয়েছে। সীতারামন জানিয়েছেন, মেট্রো এবং নমভারত সম্প্রসারিত হবে। বড় শহরগুলোতে ইতিমধ্যেই মেট্রো সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি দরিদ্র কৃষক, যুবক এবং মহিলারা রয়েছেন সরকারের নজরে। দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের মূল লক্ষ্য। ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। ৩৯০টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। ১১.৮ কোটি কৃষককে অনুদান দেওয়া হয়েছে। দেশে আরও অনেক মেডিকেল কলেজ এবং হাসপাতাল হবে। দেশে পর্যটনের প্রসার ঘটাতে ৬০টা জায়গা বেছে নেওয়া হয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। জ্ঞানবাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টে মুসলিম পক্ষ। যোগী প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ। বারাণসীর জেলা আদালতের নির্দেশকে হাতিয়ার করে গতকাল রাতেই খুলেছে জ্ঞানবাপী মসজিদের সিল করা বেসমেন্ট ব্যাস তয়খানা। প্রশাসনের উপস্থিতিতেই পুজো শুরু করেছে হিন্দু পক্ষ। জেলা আদালতের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিম পক্ষ। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের দাবি, গতকাল রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। ওই আবেদনে বলা হয়েছে, হিন্দু পক্ষের সঙ্গে যোগসাজশে যোগী প্রশাসন রাতের মধ্যেই জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে লেগে পড়েছে। অতএব দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও সূত্রের খবর, মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে এবার মনিটর করবে সিআরপিএফ, এমনটাই জানিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু নজরকাড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তবে উল্লেখযোগ্যভাবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে প্রত্যেক বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। যদিও ২০১৯ এবং ২০২১ সালে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাকে সম্পূর্ণভাবে মনিটর করেছিল বিএসএফ। কিন্তু এবার আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সব কিছুই মনিটর করবে সিআরপিএফ। শাসক থেকে বিরোধী সকলেই বিএসএফের দিকে বিভিন্ন সময়ে আঙ্গুল তুলেছে। তাই সব কিছু পর্যালোচনা করে জাতীয় নির্বাচন কমিশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, জেলা নির্বাচনী আধিকারিক বা রিটার্নিং অফিসার থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী যেখানে যেখানে মোতায়েন হবে তার সব কিছুই মনিটর করবে একমাত্র সিআরপিএফ। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত সব বিষয় কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে লিয়াজোর কাজ করবে সিআরপিএফ। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই সব দিকের সব কাজ আগে থাকতেই শেষ করে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশনার। বুধবার রাতে হেমন্ত সোরেনের ইস্তফার পরে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থনপত্র নিয়ে সরকার গড়ার দাবি জানালেও বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা জেএমএম নেতা চম্পই সোরেনকে সরকার গড়ার আমন্ত্রণ জানাননি রাজ্যপাল। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে ক্রমশ বিধায়ক কেনাবেচার সম্ভাবনা নিয়ে জল্পনা দানা বাঁধছে। বৃহস্পতিবার দুপুরে চম্পই বলেছেন, বুধবার রাতে রাজ্যপালের কাছে জেএমএম, কংগ্রেস, আরজেডির ৪৭ জন বিধায়কের সমর্থনপত্র দিয়েছিলাম, কিন্তু এখনও সরকার গড়ার আমন্ত্রণ পাইনি, প্রতীক্ষায় রয়েছি। তিনি জানান, অন্য রাজ্যগুলোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ইস্তফার ২-৩ ঘন্টা পরেই সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকে সরকার গড়ার আমন্ত্রণ জানানো হয়, কিন্তু এক্ষেত্রে ১৬ ঘন্টার বেশি পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে বলেও তার আশঙ্কা। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবৎ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন
যে নিউজ নির্ভীকের খবর তাদের কাছে নাকি ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো, আপনারা হয়তো নিউজ নির্ভীক চ্যানেল নিয়মিত দেখছেন না। শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে, এর কোনো নিশ্চয়তা নেই। নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন, তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল তখন পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিনই দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও। আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল, সভা সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।